বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পবুড়ির ভাণ্ডার। আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। ভয় ভয়, সত্যর মনের কাছে এত বড় ভয়ের পরিচয় বোধ করি এই প্রথম। কাটোয়ার বউয়ের যে খুব একটা খোয়ার হবে এটা আশঙ্কা করেছিল সত্য, কিন্তু এ কি তিরস্কারের এ কোন ভাষা? জীবনে অনেক কথা শুনেছে সত্য, অনেক কথা শিখেছে, কিন্তু এসব শব্দ তো কখনো শোনেনি। অসতী মানে কি? উপপতি কাকে বলে? কুল খাওয়া বলতেই বা কি বোঝায়? যে কুলের আচার তৈরি হয় আর তেলে নুনে জড়িয়ে অপূর্ব আস্বাদন পাওয়া যায়, এটা যে ঠিক সে জিনিস নয়, এটুকুই শুধু বুঝতে পারে সত্য। কিন্তু তারপরই কেমন দিশেহারা হয়ে যায়। দূর থেকে হা করে তাকিয়ে থাকে শঙ্করী আর কাশীশ্বরীর দলের দিকে। না, আর কেউ কিছু বলছে না, সবাই নিথর। এমনকি মোক্ষদা পর্যন্ত কেমন যেন স্তব্ধ। একা কাশীশ্বরী পালা চালিয়ে যাচ্ছেন, চাপা তীক্ষ্ণ গলায়। শঙ্করীকে ধরে চিবিয়ে খেলেও বুঝি রাগ মিটবে না, এমনই সব মুখভঙ্গি। মোক্ষদা এক ধরনের, কাশীশ্বরী আর এক ধরনের। মোক্ষদার অটুট গতর, অসীম ক্ষমতা, অনর্গল বাকপটুত্ব, কিন্তু কাশীশ্বরী তা নয়। কাশীশ্বরী শোকে তাপে কিছুটা অথর্ব, তাছাড়া চিরদিনই তিনি টেপামুখী। শুধু তেমন মোক্ষম অবস্থা পড়লেই মুখ দিয়ে কথা বেরোয় তার, চাপা তীক্ষ্ণ। কিন্তু আজকের মতো এমন সব কথা কবে বেরিয়েছে কাশীশ্বরীর মুখ দিয়ে? এমন ঘৃণা জর্জরিত মুখই বা কবে দেখা গেছে তার? কে গিয়েছিল কাটোয়ায়? কে কি শুনে এসেছে সেখান থেকে? বারবার শঙ্করীর বাপের বাড়ির কথাই বা উঠছে কেন? তারা নাকি কেউ ভোজবাড়িতে আসবে না, সম্পর্ক রাখতে চায় না শঙ্করীর সঙ্গে। নেহাত নাকি তারা শঙ্করীর মা বাপ নয়, খুড়োখুড়ি, তাই অমন মেয়েকে টুকরো টুকরো করে কেটে কাটোয়ার গঙ্গায় ভাসিয়ে দেয়নি। আরও কত কথা, তার সঙ্গে কত মুখভঙ্গি। শঙ্করীকে গলায় দড়ি দিয়ে মরবার পরামর্শ দেওয়া হচ্ছে ঘাটে ডুবে মরবার নির্দেশ। পাপিষ্ঠা শঙ্করীর পাপস্পর্শেই যে কাশীশ্বরীর একমাত্র নাতিটা বিয়ের বছর না ঘুরতেই মরেছে, সে কথাও প্রমাণিত হয়ে যাচ্ছে আজকের বিচারের রায়ে। অনেক শুনতে শুনতে শেষ পর্যন্ত এতটুকু বুঝতে পারে সত্য, নাপিত বউ আর রাখু কাটোয়া গিয়েছিল যজ্ঞের জন্য নেমন্তন্ন করতে, আর শঙ্করীর খুড়ি নাপিত বউয়ের কাছে শঙ্করীর নামে যাচ্ছে তাই করেছে। সেখান থেকে খুব যে একটা গর্হিত কাজ করে চলে এসেছে শঙ্করী, সে বিষয়ে আর সন্দেহ মাত্র নেই। লক্ষ্মীর ঘরে সন্ধ্যা দিতে দেরি হওয়া অথবা সাজ সন্ধে পর্যন্ত ঘাটে বসে থাকার চাইতে যে অনেক বেশি গর্হিত তা বুঝতে পারা যাচ্ছে। কিন্তু শঙ্করীর অপরাধের সঙ্গে তার খুড়ির বোনপোর যোগ কোথায়? সে কেন শঙ্করীর জন্য বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে চলে গেছে? এইখানেই সব গোলমাল লাগছে সত্যর, সব যেন হেয়ালি। এই অন্য জগতের অর্থবহ জীবনে না জানা শব্দগুলো সত্যর বুকটাকে কেমন হিম হিম করে দিচ্ছে, ভয় করছে। যে অনুভূতি জীবনে জানে না সত্য, আজ সেই অনুভূতি তার সমস্ত সাহসকে যেন বোবা করে দিয়েছে। গিন্নিরা কাউকে শাসন করছেন, অথচ সত্য তার মধ্যে ফোড়ন কাটছে না, এমন ঘটনা বোধ করি সত্যর জ্ঞানে এই প্রথম। অপরাধীর পক্ষ নেওয়াই সত্যর স্বভাব, তা সে অপরাধী যে শ্রেণীরই হোক। একবার বাসন মাজুনি বাগদিবউ সন্ধে করে ঘাটে বাসন মাজতে গিয়ে পাঁজার বাসন থেকে একটা বাটি হারিয়ে ফেলেছিল। খুব সম্ভব বাটিটা জলেই ডুবে গিয়েছিল, কিন্তু বাগদিবউকে চোর অপবাদ দিয়ে ন ভূত ন ভবিষ্যতি করেছিলেন শিবজয়া আর দীনতারিণী, এবং মোক্ষদা হুকুম দিয়েছিলেন
না যদি নিয়েছিস তো সমস্ত রাত ওই পুকুর হাতড়ে বাটি খুঁজে বার কর। বাগদি বউ যত হাউমাউ কাঁদে, গৃহিণীকুল ততই চেপে ধরেন তাকে। চুরির উদ্দেশ্যেই যে সে বেলা গড়িয়ে বাসন মাজতে আসে এ মন্তব্য করতে ছাড়েন না তারা। সে যাত্রা সত্যই তো রক্ষে করেছিল বাগদি বউকে। বলেছিল, চল বাগদি বউ, আমিও খুঁজি গে তোর সঙ্গে। আমি খুব সাঁতার জানি, সাঁতরে এপার ওপার করে বাটি হাতড়াবো। তুই খুঁজবি মানে? ধমকে উঠেছিল সবাই, এবং সকলকে চমকে দিয়ে সত্য উদাসভাবে বলেছিল, তা খুঁজতে হবে বই কি, তোমাদের পাপের প্রায়শ্চিত্তের আমাকেই করতে হবে। ভগবান যখন আমাকে তোমাদের ঘরের মেয়ে করে পাঠিয়েছে, বাড়িতে যাদের 5 সিন্দুক বাসন, তারা যদি তুচ্ছ একটা ডাল খাবার বাটির জন্যে একটা মানুষের প্রাণবধ করতে চায়, তবে একজনকে তো তার প্রীতিকার করতে হবে। থ হয়ে গিয়েছিল সবাই। আর বোধ করি তুচ্ছ একটা বাটির জন্য নিজেদের তুচ্ছতার বহরটা সেই প্রথম নজরে পড়েছিল তাদের। তবে আর কি, 5 সিন্দুক বাসন আছে তো হরিণনুট দিকে যা বাসনের, অনেক পয়সা আছে তোর বাপের, বলে কেমন যেন শিথিলভাবে রণে ভঙ্গ দিয়েছিলেন তারা। বাগদি বউ গলায় কাপড় দিয়ে সত্যকে প্রণাম করেছিল সেদিন। তা এমন অনেককেই অনেক সময় বিপদ থেকে ত্রাণ করেছে সত্য, কিন্তু আজ আর সত্যর গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। একটা অন্ধকার অরণ্যের গা ছমছমে রহস্য মুখ করে দিয়েছে সত্যকে। কখন যে তিরস্কার পর্ব শেষ হলো, কখন যে গিন্নিরা আপন আপন কর্মে প্রস্থান করলেন, কাটোয়ার বউ তারপর গেল কোথায়, এসবের কোনো খবরই আর রাখতে পারেনি সত্য। কখন এক সময় যেন আস্তে আস্তে চলে গিয়ে সারদার ঘরের মেঝে পরনের চাঁদের আলো রঙা 8 হাতি শাড়িখানার আঁচলটুকু বিছিয়ে শুয়ে পড়েছিল, যেখানে সারদাও শুয়ে আছে সেই একই পদ্ধতিতে, কোলের ছেলেটুকুকে কোলের কাছে নিয়ে। সারদা বলেছিল, শুলে যে সত্য ঠাকুরজি? শুলাম। কাটোয়ার বউ অত গাল খাচ্ছিল কেন ঠাকুরজি? জানি না। সত্যর পক্ষে এমন সংক্ষিপ্ত স্বল্প ভাষণ প্রায় অভূতপূর্ব, কিন্তু সারদারও নাকি মনে সুখের লেশ নেই, তাই আর বেশি কথা বাড়ায়নি। এক সময় ছেলের সঙ্গে ঘুমিয়েও পড়েছিল, কিন্তু সত্যর চোখে ঘুম আসতে চায় না। ভয়ের সেই অনুভূতিটা ছাড়তে চায় না তাকে। থেকে থেকে বুকটা কেমন ঠান্ডা আর ফাঁকা ফাঁকা লাগে। অজানা ওই শব্দগুলো না হয় চুলোয় যাক, কিন্তু আর একটা নতুন ভয় যে মনের মধ্যে বাসা বাঁধল এসে। সত্যিই যদি কাটোয়ার বউ, গলায় দড়ি দেওয়ার পদ্ধতিটা কি আর তার পরিণামই বা কি ঠিক জানে না সত্য, কিন্তু অপরটার আশঙ্কায় বারবার গায়ে কাঁটা দিচ্ছিল তার। যদি তাই হয়, যদি কাল যজ্ঞের প্রয়োজনে পুকুরে জাল ফেলতে গিয়ে জেলেরা মাছের সঙ্গে আরও একটা জিনিস ছেঁকে তোলে, ভারী রুই পড়েছে ভেবে আহ্লাদে হে হে করে জাল টেনে তুলে যদি দেখে মাছ নয়, বুকের মধ্যে ঢেকির পার পড়ার মতো শব্দ হতে থাকে সত্যর। কজনকে পাহারা দেবে সে? সারদার ব্যাপারেই তো ভয়ে আর বাপের হুকুমে তটস্থ হয়ে আছে, তার ওপর আবার কাটোয়ার বউ চাপল মনের মধ্যে। কাকে রেখে কাকে দেখবে সত্য? গালাগালির সময় মুখটা কিরকম দেখাচ্ছিল কাটোয়ার বউয়ের। সত্য কি তাকায়নি? বোধ হয় তাকিয়েছিল, কিন্তু দালানের এক কোণায় মিটমিট করে একটা প্রদীপ জ্বলছিল, তার থেকে দাওয়ায় আর কত আলো এসে পড়বে। তাও আবার চাঁদের এখন আধারে কাল চলছে। শুক্কুল চললে তবু উঠোনে বাগানে হেঁটে চলে সুখ, মনীষীকে দেখাও যায়। আধারে তো সন্ধে হলেই হয়ে গেল। মানুষের সঙ্গে কথা কোয়া ওই মুখ চোখ না দেখেই। না, শঙ্করের মুখ দেখতে পায়নি সত্য, তাই বুঝতে পারছে না ওই অদ্ভুত অদ্ভুত শব্দগুলোর মানে শঙ্করী ধরতে পেরেছে কিনা। আচ্ছা, সারদাকে একবার চুপি চুপি জিজ্ঞেস করবে সত্য। যতই হোক, সারদা সত্যের 2 গুণ বয়সী। কতদিন আগে বিয়ে হয়েছে সারদার,
হয়তো ওই বিদঘুটে কথাগুলোর মানে জানা থাকলেও থাকতে পারে, কিন্তু বারবার বলি বলি করেও বলতে পারল না শেষ অবধি। মুখের দরজায় কে যেন তালা চাবি দিয়ে দিয়েছে। মানে বুঝতে না পারলেও কথাগুলো যে খারাপ কথা সেটা বুঝতে পেরেছে সত্য। কাটোয়ার বউয়ের সঙ্গে খুব যে একটা যোগাযোগ ছিল সত্যর তা নয়। একে তো মাত্র বছরখানেক হলো এসেছে সে, নব আগন্তুক হয়ে। তাছাড়া সে তো নিরিমিষ দিকের, একসঙ্গে খাওয়া দাওয়া নেই, তবে নাকি নেহাত দেখা সাক্ষাৎ সূত্রে কথাবার্তা, তাও বিশেষ মিশুকে নয় শঙ্করী, সর্বদাই যেন আনমনা। কাজেই সত্য আজও যখন সন্ধ্যা গড়িয়ে যাওয়ার অপরাধে চুপি চুপি অবহিত করতে এসেছিল শঙ্করীকে, তখন নেহাত একটা জীবের প্রতি যতটুকু মমতা থাকা উচিত তার বেশি ছিল না। কিন্তু এখন যেন মায়ায় মন ভরে যাচ্ছে সত্যর। মনে হচ্ছে কত না জানি কাঁদছে বেচারা। জগতে এমন কেউ নেই ওর যে সে কান্নায় একটু সান্ত্বনা দেয়। বিধবা হওয়ার কি কষ্ট! সত্যরও তো বিয়ে হয়েছে, একটা বরের সঙ্গেই নাকি হয়েছে। সেই বরটা যদি হঠাৎ মরে যায়, সত্যও তো তাহলে বিধবা হবে। তা যদি হয়, সত্যকেও সবাই অমনি করে খোয়ার করবে। কিন্তু তাই বা কি করে বলা যায়? পিস ঠাকুমারাও তো বিধবা, বিধবা আরও কতজনেই। তাদের ভয়েই তো সবাই তটস্থ হয়ে থাকে। ওদের দেখে মনে হয় ওরাই যেন পৃথিবীর দণ্ডমুণ্ডের কর্তা। তবে ওরা বড় বলে, কিন্তু তাই কি এরা বড় হলে ওরকম হতে পারে? না, এসব ঠিক বুঝতে পারে না সত্য। শুধু যে বয়স দিয়েই সব বিচার হয় তা তো নয়। এই যে তার বাবাকে দেশশুদ্ধ লোকে ভয় করে, জ্যাঠামশাইকে কি কেউ তা করে? উল্টে জ্যাঠামশাই পর্যন্ত তার বাবার ভয়ে কাটা। শুধু কি জ্যাঠামশাই, সেজ ঠাকুরদা, ঠাকুরদা কে নয়? ওরা তো আর মেয়ে মানুষ নয়। বয়সটা কিছু নয়, ছোট বড় বলেও কিছু নয়। তাহলে ভয়ের বাসাটা কোথায়? ভাবতে ভাবতে থই পায় না সত্য। তবু ভাবে, কে যে ওকে ভয়ের বাসা খোঁজার চাকরি দিয়েছে কে জানে। অনেক রাত্রে ভুবনেশ্বরী আসে ডাকতে। এই সত্য, না খেয়ে ঘুমিয়েছিস যে, ওঠ। সত্য পাশ ফিরে ঘুমের ভান করে জানায় তার খিদের অভাব। ভুবনেশ্বরী বকে ওঠে, খিদে নেই কেন? ওঠ, যা। রাত উপসী থাকতে নেই। কথায় বলে রাত উপসে হাতি কাবু। বড় বৌমা, তুমিও ওঠো দেখিনি বাছা। সারাদিন উপসে আছো, আর অমন করে পড়ে থেকো না। স্বামী পুত্রের অকল্যাণ হয় ওতে। ভুবনেশ্বরীর গলা পেয়েই ধর্মরিয়ে উঠে বসেছিল সারদা। পৃথিবী থেকে বিদায় নেবার তীব্র ইচ্ছের ধরাশয্যা নিয়ে পড়ে থাকলেও খুড় শাশুড়িকে দেখে সমীহ করবে না এমন কথা ভাবা যায় না। তাই ধর্মরিয়ে উঠেছিল। স্বামী পুত্রের অকল্যাণ শুনে এবার মনে মনে ধরফরিয়ে উঠল। ভুবনেশ্বরী ফের বলে, আমি তোমার ছেলে দেখছি। যাও, ওঠো, সত্যকে ডেকে নিয়ে খেতে যাওগে। তোমার শাশুড়ি হেসে লাগলে বসে আছে। এ বেলায় জাল ফেলিয়ে মস্ত একটা মাছ ধরানো হয়েছিল। এসোজন বসোজন, যদি আসে বলে। খামি খামি দাগার মাছ আর আমের বাখড়া দিয়ে এমন খাসা টক রেঁধেছে দিদি, দেখো গে, যাও খেয়ে। ভুবনেশ্বরী অনেকগুলো কথা বলে গেলেও সত্যর কানে তার শেষ অবধি পৌঁছয়নি। পুকুরে জাল ফেলে বড় মাছ ধরা হয়েছে শুনেই তার মনশ্চক্ষে ভেসে উঠেছে জালবদ্ধ আর একটা জীব, যাকে টেনে তুলে ধরাস করে পুকুর পাড়ে ফেলা হয়েছে। আর যে মুখ চন্দ্রসূর্যিতে দেখতে পাবার কথা নয়, সেই মুখ সহস্র লোকে দেখছে। কিন্তু সেই মুখের ওপর যে চোখ দুটো বসানো আছে, সে কি আর দেখছে? জীবনে কি আর দেখবে কোনো কিছু? উঠে বসে তাড়াতাড়ি বলে, মা, কাটোয়ার বউ কোথায়? কোথায় আবার? কাঁথা মুড়ি দিয়ে শুয়েছে গিয়ে। তাকে তোর দরকার কি? খেতে যাচ্ছিস, খেতে যা। খাবো না, খিদে নেই।
বলে ফের শুয়ে পড়ে সত্য। কিন্তু ওদিকে দাগা দাগা রুই মাছ আর আমের বাখরার টক অন্যত্র কাজ করছে। একে 16 বছর বয়সের দুরন্ত স্বাস্থ্য, তার উপর সারাদিন ছেলেটা বুকের দুধ টেনে খাচ্ছে। সতীন কাটার যন্ত্রণাটাও যেন কাবু হয়ে এসেছে। তবু একান্ত বাসনা সত্ত্বেও বাধা আসে মনে। সারা দিন অভুক্ত পড়ে থেকেও সেই অভুক্ত চেহারাটায় স্বামীর সঙ্গে একবার দেখা হলো না। কে জানে রাতে হতে পারে কিনা। আজ তো নতুন বউয়ের কাল রাত্রি, কাজেই আজ পুরনো বউ প্রাধান্য পেলেও পেতে পারে। দিব্যি করে মাছের ঝাল দিয়ে এক পাথর ভাত সেঁটে এসে অভিমান জানাবে কোন মুখে? সারদা তাই চি চি করে বলে, সবে পেটের ব্যথাটা একটু নরম পড়েছে, তা হোক, ও খেলেই নরমে যাবে। তুমি ডেকে ডুকে নিয়ে গেলে তবে যদি সত্য দুটো খায়। নিজের শাশুড়ির সঙ্গে কথা চলে না, ঘোমটা দিতে হয় এক গলা। কথা যা তা এই খুড়শাশুড়ির সঙ্গেই। তা খুড়শাশুড়ির কণ্ঠের নরম সুরটুকুই চোখে জল এনে দিল সারদার। অগত্যাই আর রাসুর সামনে অভুক্ত মুখ দেখাবার ইচ্ছেটাকে টেনে রেখে দেওয়া গেল না। সারদা সত্যকে নাড়া দিয়ে বলল, চলো ঠাকুরজি, যা পারবে খেয়ে নেবে। সত্য উঠে বসল। হাই তুলে বিরক্ত হয়ে উঠে বলল, বাবা, দুদণ্ড যদি একটু নিরিবিলিতে পড়ে থাকার জো আছে, নাও চলো। সারদা চলে যেতেই ভুবনেশ্বরী একটা অসম সাহসিক কাজ করে বসল। ঘুমন্ত ছেলেটাকে কাঁথা মুড়ে কোলে চেপে নিয়ে ঘর থেকে বেরিয়ে চুপি চুপি রাখুর মাকে গিয়ে বলল, রাখুর মা, বড় ছেলেকে একবার ডেকে দে তো, বলবি জরুরি দরকার। বড় ছেলে অর্থে রাসু। রাসুর মা এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলে, দেখে এলাম চণ্ডীমণ্ডপে শুয়েছে, তা হোক, তুই আমার নাম করে ডেকে নিয়ে আয়। ঘরের দরজার কাছাকাছি গিয়ে মায়ের ডাকে থমকে দাঁড়িয়ে পড়তে হলো সত্যবতীকে। আর সারদার বুকটা কি এক আশায় আশঙ্কায় চমকে উঠেই শীতকালের পানা পুকুরের জলের মতো ঠান্ডা নিথর হয়ে গেল। অভ্যস্ত উচ্চারণে মেয়ের নাম ধরে ডাক দেয়নি ভুবনেশ্বরী। ব্যস্ত অথচ চাপা গলায় বলে উঠেছে, এই তুই দিকে আয়। তুই অর্থে সত্য, আর বিশেষ করে সত্যকেই হঠাৎ চাপা গলায় ডাক দিয়ে সরিয়ে নেবার অর্থ কি? অর্থ আছে, এরকম ডাকের একটাই অর্থ হয়, আর সে অর্থ সত্যর কাছে ধরা না পড়লেও সারদার কাছে যেন ধরা পড়েছে। তাই না বুকটা হঠাৎ এমন হিম হিম নিথর হয়ে গেল? তাই না আশার আশঙ্কায় চমকে উঠল সে বুক? সারদা জানে, সারদার মনে আছে। ছেলেবেলায় সারদা যখন নিঃশঙ্ক চিত্তে তার সদ্য বিবাহিতা কাকিমার কাছে শোবার বায়না নিয়ে তোড়জোড় করত, তখন ঠিক এমনি চাপা গলায় তার মাও ডাক দিতেন, এদিকে আয় বলছি। তবু বায়না করত সারদা। এখন মনে পড়লে কি হাসি পায়। সত্যবতী থমকে দাঁড়িয়ে পড়ে বলে, বড় বউ কি একলা শোবে নাকি? তোমাদের আক্কেলটা তো ভালো। ভুবনেশ্বরী হাসি চেপে ভর্ৎসনার সুরে বলেন, থাম, তোকে আর সকলের আক্কেল খুঁড়ে খুঁড়ে বেড়াতে হবে না। একলা কেন, অত বড় বেটা ঘরে রয়েছে বড় বৌমার, সে কি কম নাকি? জানি না বাবা, তোমাদের এক এক সময় এক এক মতি। ওইটুকুনখানি কচি ছেলে যার গলা টিপলে দুধ বেরোয়, সে আগলাবে মাকে। তুই আসবি? যাচ্ছি বাবা, যাচ্ছি। তর সয় না একটু, সবাই যেন ঘোড়ায় জিন দিয়ে আছে। নাও চলো। একটা মনকষ্টওয়ালা মানুষ এই আধারপুরীতে একলা পড়ে থাকবে, এই যখন তোমাদের বিচার, তো তাই হোক। কোন মুখেই যে তোমরা ধম্ম কথা কও তাও জানি নে বাবা। 8 হাত শাড়িখানার হাত 3 অংশমাত্র কাজে লাগিয়ে আর বাকি হাত 5 বিড়ে পাকিয়ে কুক্ষিগত করে নিয়ে মায়ের পিছু পিছু চলল সত্যবতী অনিচ্ছামন্থর গতিতে। সত্যি তার আজ সারদার কাছে শুতে ইচ্ছে ছিল।
প্রধানত সারদার প্রতি সহানুভূতি, দ্বিতীয়ত মনে আশা করছিল যদি শুয়ে শুয়ে গল্প করতে করতে ভয়ঙ্কর শব্দগুলোর অর্থ উদ্ধার করে নিতে পারে। শব্দগুলো যে ভালো নয়, বড়দের কাছে প্রশ্ন করলে যে সত্যি উত্তর পাওয়া যাবে না, ঠেলা মারা একটা ভুলভাল উত্তরের সঙ্গে হয়তোবা খানিকটা ধমকই জুটবে, এই বিষয়ে যেন নিশ্চিত হয়ে রয়েছে সত্যবতী। অথচ ভয়ঙ্কর অদম্য একটা কৌতূহল ভিতর থেকে চাড়া দিচ্ছে। শব্দগুলোর অর্থ সংগ্রহ করতে পারলে যেন অনেক রহস্যের ঘরের চাবি খোলা হয়ে যায়। অন্তত শঙ্করী কেন 24 ঘন্টা মরব করে আর বাড়ির সকলে কেন তার প্রতি এক কড়া সদ্ব্যবহার করে না, এটুকু যেন ওর থেকেই ধরা যাবে। কিন্তু সকল গুড়ে বালি দিল মা। তার নতুন কিছুও নয় অবশ্যই, জন্মাবধি তো এই দেখে আসছে সত্যবতী, বড়দের কাজই হচ্ছে ছোটদের সঙ্গে ইচ্ছের গুড়ে বালি দেওয়া। দিনতারিণীর ঘরে বাড়ির সব কটা সমত্ব মেয়ের শোবার ব্যবস্থা। ঘরটা প্রকাণ্ড বড় বলেও বটে, তাছাড়া বড় বড় মেয়েরা এখান ওখান ছড়িয়ে থাকে এটা বিধি নয়। এই বয়স্থা মেয়েদের মধ্যে 9 বছরের সত্যবতী সবচেয়ে বড়, আর তার বিয়েও হয়ে গেছে, তাই সে হচ্ছে দলনেত্রী। পুন্নি, রাজু, নেরি, টেপি, পুটি, রাখালি সকলেই তাকে ওপরওয়ালার সম্মানটা দেয়। আজ ওরা সত্যর জন্যে অনেকক্ষণ অপেক্ষা করে ঘুমিয়ে পড়েছিল। সত্য এসে দেখল ঘুমন্ত পুরী, যে যেমন ইচ্ছে হাত পা ছড়িয়ে শুয়েছে, জায়গা বিশেষ নেই, ওর মধ্যেই ওদের হাত পা ঠেলে ঠুলে জায়গা করে নিতে হবে। সত্য বিরক্তভাবে আর একবার বলে উঠল, একদিন অন্যত্তর শুলে যে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত মা মঙ্গলচণ্ডী জানে। নে সর দিকি, এই পুটি ঠ্যাংটা একটু গুটো। বলা বাহুল্য, পুটির সুপ্তির গভীরতায় এ স্বর পৌঁছল না। অগত্যাই সত্যবতী বাক্যবলের সাহায্য ছেড়ে বাহুবলের স্মরণ নিল। পুটির পা আর রাখালির হাত সরিয়ে নিজের মতন একটু জায়গা করে শুয়ে পড়ল বিছানায়। দিনতারিণী এখনো আসেননি, তার শুতে আসতে দেরি হয়। বিধবাদের দিকে রাতের জলপান, চাল ভাজা, তিলের নাড়ুকে বুড়ো দাঁতে জব্দ করতে সময় লাগে। ঠাকুমার বিছানাটা ঠিক আছে কিনা একবার দেখে নিল সত্যবতী। আছে বটে এক ফালি ঠাঁই, অবশ্যই বিছানা আর কি, ঘর জোড়া একখানা শতরঞ্চির ওপর বড় বড় মোটা মোটা খান কয়েক কাঁথা পাতা, আর তারই মাথার দিকে দেয়াল জোড়া টানা লম্বা মাথার বালিশ। একসঙ্গে যাতে সারি সারি অনেকগুলো মাথা ধরানো যায়, তার জন্যই এই অভিনব মাথার বালিশের আয়োজন। এক একটা বালিশ বোধ হয় লম্বায় 4 হাত আর ওজনে আধমন। যারা শোয় তারা নিজেরা তাকে 1 ইঞ্চিও নড়াতে পারে না। নিজের বালিশকে নিজের ঘাড়ের তলায় ইচ্ছে মতো ভঙ্গিতে রাখতে পারার সুখ ওরা জানে না। বালিশগুলো যে শুধু মাপেই বড় বলে ভারী তাও তো নয়, তুলোগুলোও যে পুরনো। জিনিস যত সস্তাই হোক আর যত বেশি প্রাচুর্য থাক, অপচয় করার কথা কল্পনাও করতে পারে না। তাই কর্তাদের বড় বড় তাকিয়াগুলো ছিঁড়ে গেলে যখন তাদের জন্য নতুন খেরো দিয়ে নতুন তুলোর তাকিয়া বানানো হয়, তখন পুরনো তুলো আর ছেঁড়া খোড়াগুলো কাজে লাগানো হয় বাড়ির নাবালকদের জন্য। সব বাড়িতেই একই ব্যবস্থা। ছেলে পুলে কাচ্চা বাচ্চা ছাড়া সংসারের যত ওচামালের গতি হবে কাঁধের ওপর দিয়ে। তবু তো কোবরেজ বাড়ির অবস্থা উত্তম। বাৎসরিক বৃত্তি দিয়ে সাজো ধোবা ঠিক করা আছে, নিয়মিত সব ফর্সা করে দিয়ে যায় সে। মানে আর কি, কেচে শুকিয়ে পাট করে দিয়ে যায় কি আর? কাচার পুকুরে কেচে ভিজে কাপড় চোপড়ের ডাই খিড়কির পুকুরের পৈঠে নামিয়ে রেখে যায়। তারপর তো আছেন মোক্ষদা, ভালো পুকুরের জল দিয়ে শুদ্ধ করে সেই ভিজের বস্তা রোদে মেলে দেওয়ার দায়িত্ব তার। তারপর আছে বৌঝিরা, শিবজায়ার ছেলের বউরা, কুঞ্জর বউ, ভুবনেশ্বরী। পরবর্তী ডিউটি এসে পড়ে এদের ওপর। নিত্যি বিছানা কাঁথার ওয়ার খোলা আর ওয়ার পরানো কম ঝামেলার ব্যাপার নয়।
কিন্তু রামকালীর যে ধোবার উপর এবং সংসার পরিচালিকাদের ওপর কড়া হুকুম দেওয়া আছে, অন্তত মাসে 2 ক্ষেপ করে সাফ করতে। আজই বোধ হয় সব সদ্য কাঁচা। কলা বাসনার খাড় আর সাজি মাটির গন্ধ ছাড়ছে। সত্যবতী নাকে কাপড় দিয়ে শুয়েছে। এই গন্ধটা তার ভারী বিশ্রী লাগে। ও শুয়ে শুয়ে ভাবে, এই বিচ্ছিরি গন্ধটা বাদ দিয়ে কাপড় কাচা যায় না? ওটা ভাবতে ভাবতে আরও অন্য ভাবনায় চলে গেল সত্যবতী। বড় বউ তো একা শুলো, মাঝরাতে উঠে যদি জলে ডুবতে যায়? বউটা তো যাবেই, বাবাকে কি জবাব দেবে সত্য? তারপর গিয়ে রাত পোহালেই বাড়ি কুটুমে ছেয়ে যাবে। তার মাঝখানে সেই বড় বউয়ের ডুবে মরার রেলা। আচ্ছা, বিপদ হলো বটে। না, নিশ্চিন্তি থাকা চলে না। বেশি রাতে বাড়ি নিঃসার নিশ্চুপ হয়ে গেলে উঠে গিয়ে দেখে আসতে হবে বড় বউকে। সবচেয়ে ভালো হয় ওর ঘরটায় বাইরে থেকে শেকল তুলে দিলে, নইলে কবার আর দেখতে পাওয়া যাবে? কোনো ফাঁকে যদি উঠে গিয়ে সর্বনাশ ঘটিয়ে বসে থাকে বড় বউ। দরজার মাথায় শেকল, সত্যবতীর হাত পৌঁছয় না। কিসের ওপর উঠে শেকলে হাত পাওয়া যায় তাই ভাবতে থাকে সত্য। ঢিপ ঢিপ করা বুকটা নিয়ে সারদা ঘরে ঢোকে। সারদার আহারকালীন অবকাশে ছেলে কেঁদে ভুবনেশ্বরীকে জ্বালাতন করেছিল কিনা জিজ্ঞেস করতেও পারে না। ভুবনেশ্বরী নিজে থেকেই বলে, নিঃসারে গিয়ে শুয়ে পড়ো তো বড় বৌমা, ছেলে সবে ঘুমিয়েছে, জেগে না যায়। শেওরে কাজললতা দিয়ে শুইয়ে রেখে এসেছি। রাসুকে ডাকিয়ে এনে ঘরে পুড়ে দেওয়া পর্যন্ত স্বস্তি ছিল না ভুবনেশ্বরীর। কি জানি, যদি অন্ধকারে ঠাহর করতে না পেরে কে কে করে চেঁচিয়ে ওঠে সারদা। এদিকে আবার রাসুকে বলতে পারে না যে ঘরের পিদিম নিভিও না, কারণ ছেলেকে শোবার ঘরে পুড়ে দিয়ে আর তার সঙ্গে কথা কইতে মায়েরই লজ্জা লাগে। এ তো ভাসুরপ। আর সারদাকেই বা স্পষ্টাস্পষ্টি বলা যায় কি করে? ওগো, তোমার জন্য ঘরের মধ্যে মানিক আনিয়ে রেখেছি, বলা যায় না বলেই কচি ছেলের ছুতো। তাছাড়া আর একটু কারণও কি ছিল না? একটু কৌতুকের স্বাদ হলেও শাশুড়ি সম্পর্ক, তবু তো মেয়ে মানুষ। আর বাঘা রামকালীর ঘরনা হলেও ভুবনেশ্বরী যেন এখনো ভিতরে ভিতরে কোথাও একটু কাঁচা, একটু সবুজ রয়ে গেছে। মানিকের উপমাটা ভুবনেশ্বরী মনে এনেছে। নিত্যকার মানুষটাই যে আজ সারদার কাছে পরম মূল্যবান হয়ে উঠেছে, এ কথা বোঝবার ক্ষমতা ভুবনেশ্বরীর আছে। দেখা যাক বড় বৌমা কতটুকু করায়ত্ত রাখতে পারে স্বামীকে। অবশ্যই ভরসা কিছু নেই বেটা ছেলের মন। নতুন বউ ডাগরটি হয়ে উঠতে উঠতে সারদাও ততদিনে 3 ছেলের মা হয়ে বসবে। তখন কি আর রাসু নতুন ফুলের মধু ফেলে? ভাবতে গিয়ে চমকে গেল ভুবনেশ্বরী। মনে মনে নাক কান মরল। রাসু না তার পুত্রস্থানীয়, তার সম্পর্কে এইসব কথা কি বলে ভাবছে সে? সম্পর্কের মান মর্যাদা আর থাকছে কি করে তাহলে? ওদের সম্পর্কে সব ভাবনা জোর করে মুছে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল ভুবনেশ্বরী। এবার তাদের দলের খাবার পালা। তবে আজ আর খাবার পরে ঘুম নয়, রাত জেগে কালকের যজ্ঞির কুটনো বাটনা করতে হবে। বড়লোকের বাড়ির বউ বলে তো আর আয়েশ করবার হুকুম নেই। বউ হচ্ছে বউ। বরং রাসুর মা দুদণ্ড পা ছড়িয়ে বসলে কি কাজে গাফিলতি করলে কেউ কিছু বলবে না, কিন্তু বউদের সেরকম আচরণ অমার্জনীয়। তা খাটুনিও দুঃখ ছিল না যদি শুধু নিজেরা যা ননদের দল থাকতে পায় সে দলে। হাতের সঙ্গে গল্প গাছাও হলে তা চলে, কিন্তু তা তো হবার জো নেই। একজন গিন্নি পাহারাদার থাকেনি। বউরা ঘর ভাঙানি মন্ত্রণা করছে কিনা সেটা তো দেখতে হবে তাদের। ওই গুরু কর্তব্যের দায়ে বেচারা শিবজায়াকে মরতে মরতে রাত জেগে ছেলে বউয়ের ঘরের পিছনের ঘুলঘুলির নিচে কান পেতে বসে থাকতে হয়। সারদার ঘরে অবশ্য ঘুলঘুলি নেই, ভালো জানালা আছে। বাড়ির মধ্যে সব সেরা ঘরটাই সারদার।
বর্ধমান থেকে মিস্ত্রি আনিয়ে রামকালী যখন অনেক খরচা করে দক্ষিণের উঠোনে এই ঘর দালান বানিয়েছিলেন, তখন সকলেই ভেবেছিল এটা রামকালীর নিজের জন্যেই। মিস্ত্রির কাজ শেষ হয়ে গেলে দিনতারিণীও তাই বলেছিলেন, একটা শুভ দিন দেখ তাহলে রামকালী, নতুন ঘরে উঠবার। রামকালী হেসে উঠে বলেছিলেন, তোমার যে দেখছি গাছে না উঠতেই এক কাঁদি গো মা, ঘরে যে উঠবে সে আসুক আগে। দিনতারিণী অবাক হয়ে বলেছিলেন, কে আসবে? কার কথা বলছিস? ঘরের লক্ষ্মীর কথাই বলছি মা। কেন, তুমি কি শোনোনি রাসুর বিয়ের কথা চলছে? রামকালী বোধ করি মায়ের হৃদগত ধারণা অনুমান করেছিলেন, তাই একেবারে মায়ের ধারণা বৃক্ষের মূলে কুঠারাঘাত করে পরম শান্তভাবে কথা শেষ করেছিলেন। রাসুর বউ এসে ওই ঘরের দখলিদার হবে? দিনতারিণীর সতীনপোর ছেলের বউ। দিনতারিণী আর আত্মসংবরণ করতে পারেননি, বিরক্তভাবে বলে উঠেছিলেন, অজ্ঞানের মতো কথা বলো না রামকালী। ওই সেরা ঘরখানা তুমি রাসুকে দেবে? দেওয়াদেউয়ের কথা কিছুই নেই মা, যার যা ন্যায্য প্রাপ্য সে তা পাবে। দিনতারিণী তথাপি ছেলের ক্রোধাশঙ্কা তুচ্ছ করেও মনের উষ্মা প্রকাশ না করে পারেননি। বলে ফেলেছিলেন, তুমি মাথার ঘাম পায়ে ফেলে উপায় করছো হিরে হেন জিরে এনে নবাবী পছন্দের ঘর গড়লে সে দ্রব্যি কুঞ্জর বেটা বউয়ের প্রাপ্য হলো কোন সুবাদে রামকালী? না, রামকালী প্রত্যক্ষে তিরস্কার করেননি মাকে, বরং আরও শান্ত কণ্ঠে বলেছিলেন, যে সুবাদে মানুষ বনের জন্তু জানোয়ারদের মতন উদম হয়ে না বেরিয়ে কোমরে কাপড় দিচ্ছে মা। যাগ্গে, ও কথা থাক। জ্যেষ্ঠর শ্রেষ্ঠ ভাগ এ বিধিটা তো তোমার অজানা নয় মা। রাসু এ বাড়ির জ্যেষ্ঠ ছেলে। দিনতারিণীর চোখে জল এসে গিয়েছিল, দুঃখে অপমান বোধে, তাই শেষ বেশ তর্কে বলে বসেছিলেন, মেজ বৌমার প্রাণটার দিকেও তো তাকাতে হয়। যতই হোক সে এখনো কাঁচা ছেলে। এই ঘর আরম্ভ হয়ে স্তক তার একটা আশা ছিল তো। তোমার মেজ বৌমার যদি এমন ইল্লুতে আশা হয়েই থেকে থাকে তো সে আশায় ছাই পড়াই উচিত মা, ছাই পড়াই উচিত। আঁচল দিয়ে চোখ মুছেছিলেন দিনতারিণী। মেজ বৌমার আশাভঙ্গের কল্পনায় যত না হোক নিজেরই আশাভঙ্গে। কুঞ্জ যে জন্মভোর গায়ে হাওয়া দিয়ে বেরিয়ে সংসারের সব কিছুর সেরা ভাগটা ভোগ করে, এটা কি চিরকাল সহ্য হয়? দিনতারিণীর আশা ছিল এই ঘরখানার ব্যাপারে অন্তত কুঞ্জর বউয়ের মুখটা ছোট হবে। সেই আশায় ছাই পড়ল, তাই কেঁদে ফেলে বললেন, ছাই পড়াই উচিত? উচিত বই কি, ভবিষ্যতে তাহলে আর কখনো এমন বেয়ারা আশা জন্মাতে পাবে না। এরপর দিনতারিণী নীরবে তাকিয়ে তাকিয়ে দেখেছিলেন চন্দননগর থেকে ছুতোর এসে ঢুকল সেই ঘরে। হ্যাঁ, জোড়া পালঙ্ক বানাতে হলে ঘরের মধ্যে বসেই বানাতে হয়, বাইরে থেকে গড়ে এনে লাগিয়ে দেওয়ার রীতি তখনও হয়নি। বহুবিধ কারুকার্য করা পালঙ্ক। ওর জন্যে চন্দননগরের ছুতোরদের ভাত জোগাতে হয়েছিল মাস দেড়েক ধরে। খেয়ে মজুরি নিয়ে আর নতুন জামা কাপড়ের জোড়া বকশিস আদায় করে ছুতোররা চলে গেল। তারপরই বিয়ে হলো রাসুর। নতুন পালঙ্কে ফুলসজ্জে হলো। সেই পালঙ্ক ছেড়ে সারা দিন আজ মাটিতে পড়েছিল সারদা। এখনো খুড়শাশুড়ির নির্দেশ মতো নিঃসারে ঘরে ঢুকে হুড়কোটা লাগিয়েই ছেলের তল্লাশ মাত্র না করে ঝুপ করে শুয়ে পড়ল মাটিতেই। ঘরে ঢুকে না তাকিয়েও টের পেয়েছিল সারদা তার আসার আশঙ্কাটা মিথ্যে নয়। আঘ্রাণে অনুমানে হৃৎস্পন্দনে বুঝিয়ে দিয়েছিল সারদাকে, ঘরে তোমার 7 রাজার ধন মানিক। এ যেন আবার নতুন বিয়ের নতুন বর। দিরাগমনে এসে প্রথম রাত্রিরে যখন 5টা সমবয়সী মিলে সারদাকে ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজায় শিকল লাগিয়ে পালিয়েছিল, তখন এমনি বুকটা ধরাস ধরাস করেছিল সারদার। তবু তো তখন মাত্র 12 বছর বয়স, আর এখন 16।
ষোড়শীর হৃদয় তো আলোড়নে আরোই উত্তাল হবে। ঘরে যে অপরাধী আসামি অবস্থান করছিল তার অবস্থা অবশ্য সারদার চাইতে কিছু উন্নত নয়। তার বুকের মধ্যেও হাতুড়ি পিটছে। জীবনে আর কখনো সারদার মুখোমুখি দাঁড়াতে পারে এই আশা বুঝি ছিল না রাসুর। সারা দিন শুধু ভেবেছে জীবনের সমস্ত আনন্দ আহ্লাদের সমাধি হয়ে গেল তার। মেজ খুড়ি কেন অন্দরে ডাকিয়ে পাঠিয়েছিল তাও ঠিক বুঝতে পারেনি। ভেবেছিল আবার কোনো নিয়ম লক্ষণের পাক চক্কের পড়তে হবে এসে, কিন্তু এসে যা শুনল অভিনব। সারদা নাকি রান্নাঘরে কাজে ব্যস্ত, আর ভুবনেশ্বরীরও কাজের তাড়া। ভাঁড়ারের দিকে না গেলেই নয়, তাই ঘুমন্ত খোকাকে একটু আগলাতে হবে রাসুকে। কিছুই নয়, শুধু ঘরে একটু থাকা। বোকা রাসু তখনও কিছু সন্দেহ করেনি, শুধু একটু তাজ্জব বনে গিয়েছিল প্রস্তাবে। দেশ শুদ্ধ লোক থাকতে কিনা ছেলে আগলাবার জন্য রাসুকে ডাকিয়ে আনা হলো বারবাড়ি থেকে। আশ্চর্য নয় তো কি, যে রাখুর মা ডাকতে গিয়েছিল সেই তো পারত কাজটা, করেই তো বরাবর তাই। তবু কিছু বলতেও পারেনি, না প্রতিবাদ না প্রশ্ন। নতুন বউয়ের ব্যাপারটা যতটা লজ্জা, ঠিক ততটাই লজ্জা তো নতুন ছেলের বিষয়ে। সুরসুর করে তাই ঘরে ঢুকেছিল রাসু, আর ঢোকার সঙ্গে সঙ্গেই বুকের মধ্যে সন্দেহের হাতুড়ি পড়েছিল। মেজখুড়ির এই ডাকিয়ে আনাটা ছল নয় তো কি। মেজখুড়িকে তো এমনিতেই খুব ভালোবাসে রাসু, এবার যেন ইচ্ছে হলো পুজো করে তাকে। ফস করে প্রদীপটা নিভিয়ে দিয়ে কাঠ হয়ে বসে ভাবতে লাগলো। 7-5 ভাবতে ভাবতে খেয়াল করলো ঘরে খিল পড়েছে, আর পরমুহূর্ত থেকেই অনুভব করলো বাতাসহীন ঘরের চাপা গুমরটা যেন একটা চাপা কান্নার ধাক্কায় কেঁপে কেঁপে উঠছে। টপ টপ করে 2 ফোঁটা জল পড়ল রাসুর চোখ থেকে। পুরুষ মানুষ, তা হোক, মানুষ তো বটে। ধর্মর করে উঠে বসল সারদা। একটা বলিষ্ঠ আবেষ্টন থেকে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে করতে রুদ্ধ কণ্ঠে বলল, আর কেন, আর কেন? আর কিছু বলতে পারল না। চোখ দুটো বিশ্বাসঘাতকতা করে বসেছে। সারা দিন ধরে প্রতিজ্ঞা করেছিল যদি কখনো সেই নিষ্ঠুরটার সঙ্গে দেখা হয় কাঁদবে না, মুখ মলিন করবে না, পরস্য পরের মতো উদাসীন থাকবে। কিন্তু পরিস্থিতিটা সমস্তই গোলমাল করে দিল। তাই কি 2-4 ফোঁটা? একেবারে ধারার শ্রাবণ। একে কি করে রোধ করবে সারদা? কোন বাঁধ দিয়ে ঠেকাবে? বড় বউ, এতটুকু শব্দের মধ্যে কত মিনতি, কত আবেদন। কিন্তু এই করুণ মিনতি ভরা ডাকেই বা সাড়া দিচ্ছে কে? বড় বউ, আমার কি দোষ? আমার ওপর বিরূপ হচ্ছ কেন? বুঝতে পারছো না আমার প্রাণটাও গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে? ধারা শ্রাবণে বন্যা এলো। থাক থাক, আর মন মজানে মিছে কথায় কাজ নেই। পুরুষের প্রাণে আবার দরদ। বড় বউ, এই আমার মাথা খাও। বিশ্বাস করো, তোমার মতনই জ্বলে পুড়ে খাক হচ্ছি আমি। তুমি যে আমাকে বিশ্বাসঘাতক ভাবছ, এ কষ্ট আমি রাখবো কোথায়? রাখবার দরকার কি? কাল তোমার নতুন ফুলসজ্জে, নতুন সুখ, আজ আবার এত দুঃখ কষ্টের পালা গাইবার কি আছে? বড় বউ, বলো, কি করলে তুমি আমায় বিশ্বাস করবে? বলিষ্ঠ আবেষ্টনের চাপটা যেন পিষে ফেলতে চাইছে সারদাকে। কি করে আর কঠিন থাকবে সারদা? তবু শেষ চেষ্টা করে। আমার বিশ্বাস অবিশ্বাসে কি এসে যাচ্ছে তোমার? ছেলের মা বুড়িকে ছেড়ে এখন কচি তালশাঁস। বড় বউ, তুমি এমন ব্যবহার করলে আমার আত্মঘাতী হওয়া ছাড়া আর উপায় থাকবে না, তা বলে দিচ্ছি। রাসুও কঠিন হতে জানে, তাই বাঁধন আলগা দিয়ে বলে, এই চললাম মেজ কাকার ওষুধের ঘরে। তাজা গোখরো সাপের বিষ সঞ্চয় আছে, কোথায় আছে তাও আমার জানা। এরপর কিন্তু বিধবা হলে দোষ দিও না আমায়। বিধবা?
বুকটা থরথর করে উঠে সারদার। বরং 100টা সতীন নিয়ে ঘর করবে সারদা। বিধবা হওয়ার মতো অভিশাপ আর কি আছে? কিন্তু ঠিক এই মুহূর্তে বলাই বা যায় কি? তাহলে চললাম, এই জন্মের শোধ দেখা বলে রাসু দরজার কাছে এগোয়। আশা এই যে এবার সারদা মাথা খাওয়ার অনুরোধ জানাবে, কিন্তু সারদা যেন অনড়। ভেবেছিলাম ওকে চিরদিনের মতন ত্যাগ দিয়েই রাখব। তুমি আমার যে প্রাণেশ্বরী, সেই প্রাণেশ্বরীই থাকবে। কিন্তু তুমি প্রতিহন্ত্রী হয়ে নিজের পায়ে কুরুল মারলে বড় বউ। হুড়কোটা পাশে খুলে রাখল রাসু। এবার সারদা কথা বলল, কিন্তু এ কি কথা? এই কি প্রেমে পাগলিনী অবলা বালার ভাষা? রুদ্ধ কণ্ঠে সারদা বলে উঠেছে, ঘরের পরিবারের সঙ্গে যাত্রাগানের মতন কান্নার সুরে কথা কইছ কেন? হুড়কো খুলে বেরিয়ে গেলেই বুঝি খুব পৌরুষ হবে? তোমার গোখরো বিষ আছে, আর আমার দড়ি কলসি নেই? তোমার প্রাণটা পাথরে গড়া বড় বউ। মেজ কাকা যখন আমায় গলায় গামছা মোড়া দিয়ে টানতে টানতে নিয়ে গেল, তখন তার সামনে গিয়ে বলতে পারলে না আমারও দড়ি কলসি আছে? ঠিক আছে, সবাইকে এবার দেখিয়ে দিচ্ছি ভালো মানুষ রাসু কি করতে পারে। এই প্রকাণ্ড বীর রসের ভূমিকাটি অভিনয় করে কপারটা ধরে হ্যাচকা টান মারল রাসু। কিন্তু টানার সঙ্গে সঙ্গেই পরিস্থিতিটা বুঝতে দেরি হলো না। দরজার বাইরে শেকল। এ কাজ কে করল? মেজ খুড়ি? কিন্তু তার পক্ষে এই ধরনের চপল রসিকতা সম্ভব? অথচ তা ছাড়া আর কি? রাসু যে বাড়ির মধ্যে এসেছে তাই তো কেউ দেখেনি। মেজ খুড়ি তো আজকের নাটকের নাট্যকার। বাইরে থেকে বন্ধ। বন্ধ? তাই তো দেখছি। এখন উপায়? যদি সকাল পর্যন্ত বন্ধ থাকে? বড় বউ, কি হবে? সহসা অদ্ভুত একটা কাণ্ড ঘটে, একেবারে অভাবিত, অপ্রত্যাশিত। হয়তোবা সারদা নিজেও এক মুহূর্ত আগে এই কল্পনা করতে পারত না, ভাবতে পারত না তার কান্নায় বুঝে আসা কণ্ঠ সহসা অমন কৌতুকের লীলায় হেসে উঠবে। সে হাসির শব্দ চাপা বটে, তবু রহস্যে উচ্ছ্বসিত। তা এই ধরনেরই স্বভাব বটে সারদার। নিতান্ত দুঃখের সময়ও হাসির কথা হলে হেসে ফেলা। কিন্তু আজকের কথা যে আলাদা। আজ সারদার মরণ বাচনের সমস্যা। আজ কান্নায় গলা বুজে রয়েছিল সারদার। তবু রাসুর এই বিপন্ন বিপর্যস্ত কণ্ঠ তাকে কি যে কৌতুকের যোগান দিল। উচ্ছ্বসিত রহস্যে হেসে উঠল সে। হেসে উঠে বলল, কি আর হবে? দায়ে পড়ে মশাইকে এখন পরনারীর সঙ্গে রাত কাটাতে হবে। রাসু চমকে গেছে, থমকে পড়েছে। তবে কি এতক্ষণ ছলনা করছিল সারদা? সতীন হওয়ায় তেমন কিছু লাগেনি তার? এই হাসি, এই কথা তো রীতিমতো প্রশ্রয়ের। অতএব দরজা নিয়ে মাথা পরে ঘামালেও চলবে। এখন এদিকের ঘাঁটি সামলে নেওয়া যায়। খোলা হুড়কো আবার দরজায় উঠল। অনাদৃত পালঙ্কের বিছানা আবার স্পর্শের উষ্ণতা পেল। না, একেবারে সহজে ধরা দেবে না সারদা। সে সত্যবদ্ধ করিয়ে নেবে স্বামীকে। থাক, আমাকে স্পর্শ করতে হবে না। আগে মা সিংহবাহিনীর নামে দিব্যি করো, আমি বেঁচে থাকতে ছুটকিকে ছোবে না। রাসুর বুকটা কেঁপে ওঠে। শপথটা যে মারাত্মক। ভয়ে ভয়ে বলে, সিংহবাহিনীর নামে দিব্যি করা কি ভালো বড় বউ? মনে পাপ থাকলে ভালো নয়। এক মন এক প্রাণ থাকলে ভয়ের কি আছে? তবু ঠাকুর দেবতা বলে কথা। বেশ তো, আমি তো তোমায় স্বাধীনী, নাই বা আর স্পর্শ করলে আমায়। হায় মা সিংহবাহিনী, এমন ঘোরতর বিপদে তোমার গ্রামের আর কেউ কখনো পড়েছে? একদিকে একখানি অপরাধ বোধের ভারে পীড়িত আর নতুন আশায় উদ্বেল ব্যাকুল হৃদয়, আর অপরদিকে এক অনমনীয়া পাষাণী। তবে কি হাসিটাই ছল? তাই সম্ভব, নইলে দিব্যি গুছিয়ে ছেলের কাছ ঘেঁষে শোবার আয়োজন করছে কেন সারদা? বড় বউ, আহ, কেন জ্বালাতন করছো?
সারদার বুকে পরম ভরসা, দরজার বাইরে শেকল লাগানো। রাগ করে ছিটকে বেরিয়ে যাবার উপায় নেই রাসুর। আহ, কে সেই দেবী যে রাসুকে এমন করে বন্দি করে ধরে দিয়েছে সারদার কাছে? স্বয়ং মা সিংহবাহিনী নয় তো? তাহলে তোমার দয়া হবে না? স্বামী গুরুজন, তুমি আবার দয়ার কথা তুলছ কেন গো? পরিবারই হলো গিয়ে কেনা দাসী। আচ্ছা বেশ, করছি দিব্যি। হলো তো? কই করলে? মনে মনে করেছি। মনে মনে? মনের কথা বনে যায়, মুখে বলো। বেশ বেশ, এই বলছি, তুমি ছাড়া কাউকে ছোব না সিংহবাহিনী সাক্ষী। আমি ছাড়া নয়, আমি বেঁচে থাকতে। ওই হলো, কে আগে যায় কে পরে যায় বলা যায় কি? আমার কুষ্ঠিতে আছে সধবা মরব, কিন্তু মনে থাকে যেন মা সিংহবাহিনী সাক্ষী। থাকবে থাকবে। কিন্তু সত্যি কি মনে ছিল? রাসু কি শেষ অবধি মা সিংহবাহিনীর মর্যাদা রাখতে পেরেছিল? পুরুষ মানুষ কি তাই পারে? রাসুর মতো মেরুদণ্ডহীন পুরুষ? তবু এমনই মিথ্যে শপথের চোরাবালির ওপরই তো ঘর বাঁধতে হয় মেয়ে মানুষকে।